আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে আলোচনা বিষয় ইংরেজি বাক্য গঠন। ইংরেজি শব্দ জানার পরে শব্দের পরিচয়, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে বাক্য গঠনের যে প্রধান বিষয়টা আসে, যে আমাদের শেখা বা জানা যে কিভাবে শব্দকে অ্যারেঞ্জ করে গুছিয়ে বাক্য তৈরি করতে হয়। ইংরেজি বাক্য গঠনের আমরা সাধারণত জানি প্রথমে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব বসে, সর্বশেষে অবজেক্ট আসে। এটা সবচেয়ে কমন ইংরেজি বাক্য গঠন। তা আমরা প্রথমে দেখব যে কিভাবে এলোমেলো শব্দকে একটা বাক্যে গঠন ফর্মে নিয়ে আসতে হয়, তারপরে বাক্য গঠনের সাথে শব্দগুলোর সম্পর্ক বা অ্যারেঞ্জমেন্ট কেমন হয়। তা আমরা বোর্ডে কিছু এলোমেলো শব্দ নিছি, প্রথমে আমরা সেটাই দেখব। যেমন আমরা এখানে লিখছি ইংলিশ স্পিক আই। ইংলিশ স্পিক আই, এটা কি কোনো সেন্টেন্স হয়েছে? অবশ্যই আমরা দেখতেছি যে না, এটা অর্ডারলি বসেনি, অ্যারেঞ্জ হয়নি। ঠিক আছে, অর্থাৎ এটাকে অ্যারেঞ্জ করতে গেলে আমাদেরকে এইভাবে লিখতে হবে যে ক্রিয়া যেটা ভার্ব, তাই না, ক্রিয়ার কাজ কে করতেছে। আমরা যদি এভাবে লিখি সেন্টেন্স আকারে যে আই স্পিক ইংলিশ, আমরা জানি এটা একটা সেন্স নিয়ে আসে এবং এটা বাক্যের গঠন সঠিক। যে স্পিক কথা বলা, তাই না, কে কথা বলে? আই, আমি হলো সাবজেক্ট। ঠিক আছে, তারপরে ভার্ব আসছে এবং সর্বশেষ এটা অবজেক্ট বসছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সে। পরবর্তীতে আমরা আরো কিছু শব্দ নিছি, যে মিট হার হি। মিট মানে সাক্ষাৎ করা, হার মানে সে, হি মানে হার মানে তাকে, হি মানে সে। এটাকে যদি আমরা সাজিয়ে লিখতে যাই তাহলে কেমন সাজানো হবে? আমাদেরকে সাজায় লিখতে গেলে এইভাবে লিখতে হবে বাক্য আকারে, যে সাবজেক্ট আমরা জানি যে হি আসবে, তারপরে মিট আসবে, তারপরে হার আসবে। তো শুধু মিট লেখাটাই কিন্তু সঠিক হয়নি, কারণ যখনই আমরা ভাব বসাবো ইংরেজি বাক্য গঠনের একটা সবচেয়ে বড় সত্য যে ভাব সবসময় সাবজেক্টের সাথে এগ্রি করবে, অর্থাৎ সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী। সুতরাং এখানে একটা এস দিতে হবে, তাহলে এই বাক্যটা সঠিক হয়। তো আমরা এখানে প্রথম যেটা নিছি যে এলোমেলো শব্দকে বাক্য আকারে গঠন করতে গেলে কি আসবে আমাদের, তাই না? যে আমরা জানি যে সবসময় সাবজেক্ট আগে আসবে। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো ভার্বের কাজ যে করে, তাই না? সাবজেক্ট হলো ভার্বের কাজ যে করে। ভার্বটা কি? মিট, সাক্ষাৎ, এর কাজ করতেছে, তাই না, হি। আর এটা হলো অবজেক্ট। তো একদম ইংরেজি বাক্যের গঠনের মৌলিক বিষয় হলো এটা। প্রথম যেটা সচরাচর এবং স্টেটমেন্ট বাক্যে ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ, যেটাকে আমরা বলি। ঠিক আছে, আমাদের আরো বাক্যতে আমরা ইন্টারোগেটিভ বাক্য পাই, তাই না, প্রশ্নবোধক, ইম্পারেটিভ সেন্টেন্স পাই। এগুলোতে তো সাবজেক্ট পড়ে আসে, তাই না? যেমন যদি আমরা দেখি যে আই স্পিক ইংলিশকে যদি ইন্টারোগেটিভ করা যায়, যে তখন কি হতে পারে, যে ডু আই স্পিক ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলি? তো প্রথমে কি চলে আসছে? সাবজেক্টটা কিন্তু পরে বসছে, ভার্ব চলে আসছে, সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট আসছে, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে। আবার আরেকটা ধরনের বাক্য যেটা আমরা ইংরেজিতে দেখতে পাই সেটা হলো ইম্পারেটিভ। সেক্ষেত্রে কি আসে? যদি এরকম আসে, আমরা দেখব যে স্পিক ইংলিশ, ইংরেজিতে কথা বল। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, উজ্জ্ব থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে ভার্বটা মেইন বসে, তারপরে অবজেক্ট বসে। ঠিক আছে, ভার্ব এবং অবজেক্ট। এবং এই জাতীয় ভার্বকে কিন্তু বলা হয় মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখতেছি যে ইংরেজি বাক্য গঠনের যেটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেখানে সাবজেক্ট সবসময় আগে আসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। আর ইন্টারোগেটিভ হলে পরে সাহায্যকারী ভার্ব প্রথমে বসে, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। ইম্পারেটিভ হলে পরে সাবজেক্ট থাকেই না।
ঠিক আছে। এরপরে বাক্য গঠনের পরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আসে সেটা আমরা দেখব। এখানে পাশে আমরা কিছু বাক্য লিখছি যে দ্য চাইল্ড ওয়াজ অ্যান অ্যাঞ্জেল, তাই না? দ্য চাইল্ড হলো সাবজেক্ট, ওয়াজটা হলো ভার্ব বা ফাইনাইট ভার্ব, তাই না? আর অ্যাঞ্জেলটা হলো এখানে বলতে হবে কমপ্লিমেন্ট। একটু আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য জানতে হবে। অবজেক্ট হলো সেই শব্দ যেটা ভার্বের অর্থকে পূর্ণ করে। যে স্পিক, আই স্পিক কি ইংলিশ অথবা বেঙ্গলি অথবা অ্যারাবিক, যাই বলি না কেন, উর্দু, ফার্সি, তাই না? যেটাই বসে না কেন সেটা ভার্বের অর্থকে পূর্ণ করবে। আর এখানে আমরা এটাকে কমপ্লিমেন্ট বলতেছি কারণ এখানে এটা ভার্বের অর্থ পূর্ণ করে না, এটা সাবজেক্টের অর্থকে পূর্ণ করে, এই জন্য কমপ্লিমেন্ট বলা হয়। ঠিক আছে, মানে ওয়ান কাইন্ড অফ অবজেক্ট, কিন্তু এটা কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট এই জন্য বলা হয় যেহেতু এটা সাবজেক্টের অর্থকে পূর্ণ করে। তো গঠনটা আমরা খেয়াল করবো যে একই রকম সাবজেক্ট ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট বা অবজেক্ট, কিন্তু যেটা লক্ষণীয় প্রথম কথা হলো যে সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করবে। যেহেতু আমরা সাবজেক্ট সিঙ্গুলার নিছি সুতরাং ভার্ব সিঙ্গুলার হবে, তাই না? এবং কমপ্লিমেন্ট যেটা সাবজেক্টকে উল্লেখ করছে এটা কিন্তু সিঙ্গুলার হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট বা অবজেক্ট এটা কিন্তু মিল থাকতে হবে। ঠিক আছে, মিল থাকবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে কমপ্লিমেন্ট বা অবজেক্ট, বিশেষ করে যদি সেটা সাবজেক্টকে মিন করে, বুঝায়, মিল রাখে, তখন সেটা নাম্বারের সাথে বচনের সাথে এগ্রি করবে, মিল থাকবে। সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে অবজেক্ট বা কমপ্লিমেন্টও সিঙ্গুলার হবে। অনুরূপভাবে আমরা দ্বিতীয়টা আরেকটা বাক্য নিচ্ছি, দ্য চিলড্রেন ও এঞ্জেলস, যে ছেলেরা যেন দেবদূত বা ফেরেশতাদের মতো। খেয়াল করার বিষয় যে সাবজেক্ট প্লুরাল হয়েছে, ভার্ব আমরা প্লুরাল নিছি, আবার কমপ্লিমেন্ট যেটা এটাও কিন্তু প্লুরাল হয়েছে, তাহলে কার সাথে এগ্রি করছে? এগ্রি করছে সাবজেক্টের সাথে। এটা ইংরেজি বাক্য গঠনের একদম মৌলিক বা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে যখন আমরা এটা আমরা শিখবো যে প্রথমে সাবজেক্ট আসে, ভার্ব আসে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট আসে, তারপরে যেটা নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখতে হয় সেটা হলো সাবজেক্ট এবং ভার্বের মিল বা এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, যে টেন্সে আমরা করি না কেন, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক। আর অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি সাবজেক্টকে মিন করে, সেক্ষেত্রেও অবজেক্ট বা কমপ্লিমেন্ট সাবজেক্টের সাথে এগ্রি করবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কমপ্লিমেন্ট বা অবজেক্টও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাই না, অবজেক্ট বা কমপ্লিমেন্টও প্লুরাল হবে। আমরা আরেকটা বাক্য নিচ্ছি বোঝার জন্য, দে বিকেম ট্রেইটর্স, তাই না? পাস্ট টেন্সে এটাও আছে, ট্রেইটর্স, তাদেরকে বোঝা হচ্ছে, সাবজেক্ট কি বোঝা হচ্ছে, সুতরাং সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাই না, এখানে এটা অবজেক্ট হয়েছে, তাই না? বা কমপ্লিমেন্ট আমরা বলতে পারি, এটাও কমপ্লিমেন্ট, আমি দুঃখিত, অবজেক্ট না, তাই না? বিকেম যেহেতু লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট আরও বলার কারণে এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, ভার্ব বটে তবে লিঙ্কিং ভার্ব। এটা সাবজেক্ট ভার্ব এবং কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। লক্ষণীয় বিষয় যে সাবজেক্ট যেহেতু ট্রেইটর সাবজেক্টকেই মিন করতেছে এবং যেহেতু সাবজেক্ট প্লুরাল, সুতরাং কমপ্লিমেন্ট এটাও প্লুরাল হয়েছে। তো বাক্য গঠন করার জন্য এটা খেয়াল রাখা সর্বপ্রথমে সবচাইতে জরুরি ইংরেজি বাক্য গঠনে, যে আমাদের সবসময় জানতে হবে যে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, কিন্তু সাবজেক্টের সাথে ভার্ব সবসময় এগ্রি করবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আর কমপ্লিমেন্ট বা অবজেক্ট যদি সাবজেক্টকেই মিন করে, সেক্ষেত্রেও সেটা নাম্বারের ক্ষেত্রে এগ্রি করবে বা মিল থাকবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন কমপ্লিমেন্ট বা অবজেক্টও সিঙ্গুলার হতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে কমপ্লিমেন্ট বা অবজেক্ট প্লুরাল হতে হবে। আমরা আরেকটা বাক্য নিছি, এখানেও এটা একটু এক্সটেনশন আছে, হি থিংস দিস গার্লস দ্য বেস্ট অ্যাক্টর্স। এটা সাবজেক্ট, তাই না? থিংস এখানে এটা হলো ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব, আর এটা কিন্তু এখানে অবজেক্ট বলতে হবে। ঠিক আছে, কারণ এটা ভার্বের অর্থকে পূরণ করতেছে, যেন এটা অবজেক্ট। তারপরে আরেকটা শব্দ বসছে, এটাকে বলা অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ এটা অবজেক্টের অর্থকে পূরণ করতেছে। তো যেটা শেখার বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বলতেছি একদম শুরুর দিকে, বাক্য ইংরেজি বাক্য গঠনের একদম শুরুর দিকে, তাই না, যে সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করছে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হয়েছে, প্রেজেন্ট টেন্সে এস যুক্ত হয়েছে, তাই না? এখানে কিন্তু অবজেক্ট প্লুরাল হয়েছে,
প্লুরাল হয়েছে কারণ এই অবজেক্টের সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক নাই, তাই না? অন্য একটা অবজেক্ট নিয়ে আসছে যে হি থিংস দিস গার্লস। সুতরাং আমরা যেটা আগে শিখছি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে পরে কমপ্লিমেন্টও সিঙ্গুলার হবে, ঠিক আছে? তখন এই জন্য হয়েছিল যেহেতু এই কমপ্লিমেন্ট বা অবজেক্ট সাবজেক্টকেই বুঝাচ্ছিল, সেজন্য এটাকে নাম্বারে এগ্রি করছে, সিঙ্গুলার জন্য সিঙ্গুলার, প্লুরালের জন্য প্লুরাল। কিন্তু এখানে আমরা দেখতেছি যে অবজেক্ট ভিন্ন, এটা সাবজেক্টকে মিন করে না, এই জন্য এটা প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে, যে হতে পারে। কিন্তু আমরা আরেকটা জিনিস শিখবো এখানে, যে পরবর্তী যেটা কমপ্লিমেন্ট আসছে আরও কিছু শব্দ, এই যে অ্যাক্টরস, এটা কিন্তু এই অবজেক্টের সাথে মিল রাখছে। কারণ অ্যাক্টরস কাকে বোঝাচ্ছে? গার্লসকেই বোঝাচ্ছে, তাই না? যেহেতু গার্লস প্লুরালে আছে, সুতরাং এই অ্যাক্টরসও প্লুরালে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, যে তাই না, বাক্যকে আমরা এক্সটেন্ড করতে পারি, সম্প্রসারিত করতে পারি ফ্রেজ দিয়ে, ক্লজ দিয়ে, ঠিক আছে, ইনফিনিটিভ দিয়ে, হ্যাঁ, ক্লজ, ফ্রেজ, তাই না, দিয়ে আমরা বাক্যর অর্থকে এক্সটেন্ড করতে পারি, যত আমরা ভাব প্রকাশ করতে পারবো, ঠিক আছে? তো সেক্ষেত্রেও কিন্তু অ্যান্টিসিডেন্ট বা পরবর্তী যে নাউন প্রোনাউন আসবে সেগুলো কিন্তু অবজেক্টের সাথে যদি একই ব্যক্তি বা বস্তুকে মিন করে তখন কিন্তু নাম্বারে এগ্রি করবে। তো একদম বাক্য গঠনের, ইংরেজি বাক্য গঠনের মৌলিক যে দুইটা বিষয়, যে সবসময় সাবজেক্ট প্রথমে বসে, তারপরে ভাব আসে, অবজেক্ট আসে, আর সাবজেক্ট ভাব অবজেক্ট বসলে সেটা পার্সনে এবং নাম্বারে এগ্রি করতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভাব সিঙ্গুলার হবে, আবার কমপ্লিমেন্ট বা অবজেক্ট যদি সাবজেক্টকেই মিন করে তাহলে সেটা নাম্বারে এগ্রি করতে হবে, তাই না? সাবজেক্ট প্লুরাল হলে পরে ভাব প্লুরাল এবং কমপ্লিমেন্ট বা অবজেক্টও প্লুরাল, ঠিক আছে, কমপ্লিমেন্ট প্লুরাল। আর পরবর্তী যদি অবজেক্টে পরে আরও কিছু কমপ্লিমেন্ট আসে, সেটাও যদি এটার সাথে সম্পর্ক থাকে বা মিন করে, সেটাও নাম্বারে সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। তো আজকের সংক্ষিপ্ত ভিডিও ইনশাল্লাহ আমরা একদম ইংরেজি বাক্য গঠনের মৌলিক বিষয়গুলো দেখলাম। আগামীতে আমরা ইনশাল্লাহ আরও যখন বাক্য বড় অন্য স্ট্রাকচার নিয়ে আসবো, সেগুলো গঠনের যে শৈলী বা নিয়ম সেটা আমরা আলোচনা করবো। আজকের মতো এতটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।